এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কলেজের সবার সামনে থেকে আরাকে টানতে টানতে নিয়ে এলো আভান। এনেই গাড়িতে এক প্রকার ছুঁড়েই ফেলে দিল আরাহাকে। আভানের এমন আচরণে আরাহা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সে বুঝতে পারছে না কি হলো আভানের যে তার সাথে এমন আচরণ করছে। আরাহা এসব ভাবতে ব্যস্ত, তখনই আভান ওর কাছে এসে শক্ত করে চেপে ধরলো তার গাল। দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস হলো কি করে? তুমি আমার অবর্তমানে আরেকজনের সাথে হেসে হেসে কথা বলো? তার থেকেও বড় কথা, সে তোমার হাত ধরে কোন সাহসে? যেখানে আমি কাল অবধিও তোমার হাত পর্যন্ত স্পর্শ করলাম না। আসলে আভান, আপনি ভুল বুঝছেন। এমন কিছুই না। আমি তো ওনার সাথে খুব খুব জরুরি একটা বিষয়ে কথা বলছিলাম। বিশ্বাস করুন, এছাড়া আর কোনো কিছুই না। জাস্ট শাট আপ। আর একটাও কোনো কথা না। অনেকবার বেড়েছো তুমি। আজ থেকে তুমি দেখবে এই আভান চৌধুরী কী জিনিস। আভান প্লিজ বিশ্বাস করুন আমায়, আপনি ভুল বুঝছেন। কথা শেষ করার আগেই আরাহাকে থামিয়ে দিল আভান। আগের তুলনায় আরও জোরে শক্ত করে চেপে ধরল ওর গাল। ফর্সা গালে 5 আঙ্গুলে দাগ বসে গেছে, গাল লাল হয়ে গেছে, সেই সাথে করছে অসহ্য যন্ত্রণা। ব্যথায় আরাহার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। তবে যে আভান আরাহার চোখে বিন্দুমাত্র জল দেখলে বিচলিত হয়ে পড়তো, আর সেই আভানের মধ্যে ন্যূনতম ভাবান্তর নেই, এই নিয়ে অনেক কষ্ট করে আভানকে বোঝানোর চেষ্টা করে বলল, আভান প্লিজ আপনি। আরাহার কথা না শুনে ওকে কষিয়ে থাপ্পড় মারল আর দাঁতে দাঁত চেপে বলল, অনেকক্ষণ থেকে তোমাকে চুপ করতে বলছি, কথা কি কানে যায় না? এবার কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করে ফেলছো। আমাকে রাগিও না। আমি রাগলে কিন্তু আমি আমার মাথা ঠিক রাখতে পারি না। কিন্তু আভান, আপনি কেন বুঝতে চাইছেন না যে? আর কিছু বলার আগেই আভান ওর পকেট থেকে একটা রুমাল বের করেই আরাহার মুখ চেপে ধরল। মুহূর্তেই আরাহা চারিদিকে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। পিটপিট করে চোখ খুলে চারিদিকে চোখ বুলাতেই দেখতে পেল একটি অন্ধকার রুমের মাঝে আরাহা অবস্থান করছে। এত অন্ধকার দেখে বেশ কিছুটা ভয় পেয়ে গেছে সে, কারণ আরাহা অন্ধকারে ভীষণ ভয় পায়। কি অন্ধকারে ভয় পেয়ে গেলে বুঝি? বলেই বাঁকা হাসল সামনে থাকা ব্যক্তিটি। এমনই অন্ধকার, তার উপর কারো কণ্ঠস্বর পেয়ে চমকে উঠল আরাহা। যখন বুঝতে পারল যে এটা আভানের কণ্ঠ, তখন বেশ রাগ নিয়ে চিৎকার করে বলল, এসবের মানে কি আভান? আপনি তো ভালো করেই জানেন আমি অন্ধকারে ভীষণ ভয় পাই। লাইট জ্বালাতে জ্বালাতেই আভান বলল, কথা আস্তে। নেক্সট টাইম যেন এমন উঁচু গলায় আমার সাথে কথা বলতে না দেখি, তাহলে কিন্তু ফল ভালো হবে না। মাইন্ড ইট। এইভাবে একটা মেয়েকে তুলে আনতে লজ্জা করেন আপনার মিস্টার আভান চৌধুরী? এটা কোন ধরনের অভদ্রতার পরিচয় শুনি? তারপর আবার থ্রেট দিতে আসেন। বেশ করেছি উঁচু গলায় কথা বলেছি আপনার সাথে। কি করবেন আপনি আমার? এতক্ষণ শান্ত থাকলেও এখন আর শান্ত থাকতে পারল না আভান। একেই তো আরাহা অনেক বড় একটা ভুল করেছে, তার উপর আবার তার মুখে মুখে তর্ক। রাগে তার ঘাড়ের রগ ফুলে উঠল আর মাথায় রক্ত চড়ে বসল। চেষ্টা করছে নিজেকে শান্ত করার, কিন্তু সে ব্যর্থ, কারণ রাগ হলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। অনেকক্ষণ ধরে আরাহাকে সে সহ্য করছে, কিন্তু এখন আর কিছুতেই সম্ভব নয়। মুহূর্তের মাঝেই আভানের ফর্সা মুখে রক্তিম আকার ধারণ করলো। রাগ সামলাতে না পেরে তেড়ে আসলো আরাহার দিকে। আরাহা ভয়ে চোখ মুখ খিচে এক পা করে পেছোতে রাখলো আর ভাবতে লাগলো যে সে কি এমন করেছে যে আভান এতটা রেগে গেল। কই, এর আগে তো আভানের এমন ভয়ঙ্কর চেহারা দেখেনি সে। আরাহা এসব ভাবতে ব্যস্ত, তখনই আভানে সে এক হাত দিয়ে আরাহার গাল শক্ত করে চেপে ধরলো আর এক হাত দিয়ে আরাহার ডান হাত শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরলো। দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে আভান বলল, এই তোর সাহস হলো কিভাবে আমার সাথে এইভাবে কথা বলার? তোকে না বলেছি তুই উঁচু গলায় কথা বলবি না আমার সাথে? আরাহার ভীষণ রাগ হলো আভানের উপর, সেই সাথে অবাক হলো যে আভান আরাহার সাথে আজ পর্যন্ত তুই করে কথা বলেনি, সে কি না আজ তার সাথে তুই করে কথা বলছে। ভাবতেও অবাক লাগছে আরাহার। তাই রেগে গিয়ে আরাহা বলল, আমার মা বাবাও আমার সাথে এমন করেনি।
ইভেন কেউই এমন বিহেভ করেনি। যদি আমি আগে জানতাম যে আপনি এমন অসভ্য একটা লোক, তো জীবনে কোনোদিন আমি আপনার সাথে কথা বলতাম না। কি বললি তুই? আমি অসভ্য? হ্যাঁ হ্যাঁ, আপনি অসভ্য। যা বলেছি ঠিকই তো বলেছি। ছাড়ুন বলছি, আমায় যেতে দিন। আমি বাসায় যাব। আমার মা বাবা আমার জন্য টেনশন করছে। আর একটা কথা মনে রাখবেন, আপনার ছায়াও যেন আমার চারপাশে না আসে। এ কথা শুনিয়ে আভান আগের তুলনায় আরও শক্ত করে চেপে ধরল আরাহাকে। আরাহা ব্যথায় চিৎকার করে উঠল। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেওয়ার জন্য এখানে এনেছি আমি? তুই আমাকে চিনিস না। এতদিন আমার ভালো চেহারা দেখেছিস, এখন থেকে তুই আমার আসল চেহারা দেখবি। আর কি বললি? আমি অসভ্য, তাই না? এবার থেকে দেখবি তোর সাথে ঠিক কি কি করি আমি। এখনও তো কিছুই করলাম না। রেডি থাক, তোর জন্য এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই বাঁকা হাসল আভান। আর কিছু না বলেই আরাহাকে ছেড়ে দিয়ে বাইরের দিকে অগ্রসর হলো আভান। আভানের এরূপ কর্মকাণ্ডে কথাবার্তায় শূন্য মস্তিষ্ক হয়ে গেল আরাহা। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। তাই আভানের চলে যাওয়ার দিকেই ফ্যাল করে তাকিয়ে রইল আরাহা। আর হারিয়ে গেল তার ভাবনার জগতে। বেশ কিছুক্ষণ পর এলো আভান। হাতে তার গরম লোহার রড জাতীয় জিনিস, মুখে তার রহস্যময় হাসি। ধীর পায়ে অগ্রসর হতে লাগলো আরাহার দিকে। অজানায় আশঙ্কায় আরাহাকে গ্রাস করে ফেলেছে যেন। হঠাৎ গরম কিছু স্পর্শ পাওয়ায় চমকে উঠল আরাহা। আভান হারাহার হাতে গরম রড শক্ত করে চেপে ধরেছে, ঠিক সেই হাতটা যেটা সকালে সেই লোকটা ধরেছিল। মুহূর্তের মাঝেই আরাহার ফর্সা হাতটা রক্তিম বর্ণ ধারণ করলো। ব্যথার অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে দিল এক চিৎকার, আর গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। কাঁদতে কাঁদতে আরাহা বলল আভানকে উদ্দেশ্য করে, কি করছেন কি আপনি? পাগল হয়ে গেছেন নাকি? জ্বলে যাচ্ছে আমার হাতটা। কি খুব ব্যথা লাগছে তাই না? আহারে, খুব কষ্ট হচ্ছে তাই না জান? ইস, তুই জানো, যখন ওই ছেলেটা তোমার হাত ধরে কথা বলেছিল তখন আমার ঠিক এমন হয়েছিল। আমি তোমায় বলে বোঝাতে পারবো না আমার তখন ঠিক কেমন লেগেছিল। আপনি কোনো পুরুষের ভেতরেই পড়েন না। অমানুষ একটা আপনি। তা না হলে কেউ এমন করে? কারো শত্রুর সাথেও তো কেউ এমন করে না। আবার আমায় জান বলে ডাকেন কোন সাহসে? লজ্জা করেন আপনার? এত কাজ হয়নি, খুব সাহস হয়েছে তাই না? ওয়েট। বলেই পাশে থাকা বেদ দিয়ে আরাকে এলো পাথারি মারতে শুরু করলো। আরাহাও জোরে জোরে চিৎকার করতে লাগলো। একটা সময় নিস্তেজ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো আরাহা। আরও কিছুক্ষণ মারার পর যখন আরাহার কোনো সারা শব্দ পাওয়া গেল না, তখন আবানের হুঁশ ফিরল। আরহা, এই আরহা, কি হয়েছে জান আমার? বলো আমায়। এই আরহা, কথা কেন বলছো না তুমি? আরহা। আরাকে আভা নিয়ে সোজা চলে এলো হসপিটালে। আরাকে নিয়ে এক প্রকার পাকলামি শুরু করে দিল। আভানের এমন পাকলামি দেখে এক পর্যায়ে ডক্টর বেরিয়ে এলো। আরে মিস্টার আবান, আপনি এখানে এই সময়ে? ডক্টর দেখুন না আমার জান পাখিটা কেন কথা বলছে না, দেখুন না প্লিজ। মিস্টার আবান, শান্ত হন আপনি, আমরা দেখছি। তাড়াতাড়ি ডক্টর, ওর যেন কিছু না হয়। আভানের এমন পাকলামো দেখে কিছুটা খারাপ লাগলো ডক্টরের। বেশ কিছুক্ষণ পর, মিস্টার আবান, এখন রুগী মোটামুটি সুস্থ। আমি মেডিসিন দিয়েছি, আর এই মেডিসিনগুলো আনতে হবে। বলেই ডক্টর প্রেসক্রিপশানগুলো হাতে ধরিয়ে দিল আভানের। আবার যত দ্রুত সম্ভব প্রেসক্রিপশান অনুযায়ী সব ওষুধ নিয়ে এলো। এসেই আরাহার কেবিনে প্রবেশ করলো আভার। আরাহার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটার এই হাল দেখে বুকটা মোচড় দিয়ে উঠল আভানের। সব কিছুর জন্য তো সে নিজেই দায়ী। এ কথা ভাবলেই কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে সইতে। আর এমন হাল দেখতে ইচ্ছে করছে না। তাই ব্যালকনিতে চলে গেল আভান। রাতের আঁধার এবং অজস্র তারার মেলা আর মিষ্টি মনোরম হাওয়ায় সব কিছু মাতিয়ে তুলেছে পরিবেশটা বেশ অন্যরকম। এত কিছুর মাঝেও বিন্দুমাত্র অনুভূতি নেই আভানে। তার মন যে বয়ে চলেছে এক তুফান। এই রাত থেকে মনে করিয়ে দিচ্ছে নানা স্মৃতি। একটা চেয়ার টেনে বসে চোখটা বুজে ডুব দিল তার অতীতের কিছু স্মৃতিতে। কি সুন্দরী ছিল সেই সব দিনগুলো। আর এখন একটা বিরাট ঝড় এসে সব তছনছ করে দিল। এই ঝড় মুহূর্তের মধ্যেই তাদের সম্পর্কটা নষ্ট করে দিল। চলুন দেখে আসা যাক 6 মাস আগে ফ্ল্যাশব্যাক। আম্মু আসি, দেরি হয়ে গেল আমার। আরে খেয়ে তো যাবি?
আম্মু, তুমি কি ভুলে গেছো আজ আমার কলেজের প্রথম দিন? প্রথম দিনেই যদি এত দেরি করে যাই তাহলে কি হবে বলো তো? এমনিতেই লেট হয়ে গেছে, তার উপর আরো লেট হয়ে যাচ্ছে। একটু লেট হবে না, আমি খাইয়ে দিচ্ছি। প্লিজ আম্মু, আমি এখন খাবো না, তুমি টেনশন করো না, আমি ক্যান্টিনে কিছু খেয়ে নিব বলেই এক প্রকার দৌড়ে বেরিয়ে পড়লো। রিকশায় করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল আরহা। আরে শুন তো, খেয়ে জামা। দেখো মেয়ের কাণ্ড, আর পারিনি একে নিয়ে। খাবার প্লেটটা রেখে তিনি তার কাজে গেলেন। বাবা মায়ের খুব আদরের ছোট মেয়ে আরাহা ছোটবেলা থেকেই খুবই চঞ্চল স্বভাবের মেয়ে। দেখতে যেমন মায়াবী তেমনি পড়ালেখাতেও দুর্দান্ত। আরাহার দুই ভাই বোন। বড় ভাই ইহসান আহমেদ, সে এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। ইহসানও পড়ালেখায় বেশ ভালো। মারামারি খুনসুটি করাই দুই ভাই বোনের কাজ। দুই ভাই বোন সারা বাড়ি মাতিয়ে রাখে। আরাহার বাবা একজন ছোটোখাটো চাকরি করে, এ দিয়েই তাদের সংসার চলে যায়। আর আরাহার মা একজন গৃহিণী। এই তো এভাবে হেঁটে গেলেই চলে যাচ্ছে তাদের চারজনের ছোট্ট সুখী পরিবার। এক প্রকার দ্রুতই কলেজে প্রবেশ করলো আরাহা। একটু হেঁটে সামনে গিয়ে দেখতে পেল একটা মেয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। দেখেই পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, কিরে, কি খবর আরিশা? কতদিন পর দেখলাম তোকে। সর তুই, সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছি। এত দেরি করে কেন এলি? তোকে না বলেছি তাড়াতাড়ি আসতে। দোস্ত সরি রে, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রে। বুঝছি। এতদিন পরে দেখা হলো, কই বললি না তো আমি কেমন আছি। দেখলে তো মনে হচ্ছে ভালোই আছিস। আসলে তুই না একটা আনসোশ্যাল। কি? আমি আনসোশ্যাল? তবে রে। আচ্ছা আচ্ছা, বাদ দে এসব। এতদিন পর দেখা, মারামারি করতে চাই না। তার থেকে এখানে দাঁড়িয়ে না থেকে চল ক্লাসে যাই। চল। বলেই দুই বান্ধবী মিলে ক্লাসে চলে গেল। আরাহা এবং আরিশা দুই বেস্ট ফ্রেন্ড। এই ছোট্টবেলায় ফ্রেন্ড ওরা। গল্প করতে করতেই ওরা ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়েই সবার সাথে পরিচিত হয়ে নিল। আরাহা এবং আরিশা দুজনেই খুবই মিশুক প্রকৃতি, সহজেই সবার সাথে মিশে যেতে পারে। আরিশা, এই আরিশা, আমার না খুব ক্ষুধা লেগেছে। কি করি বলতো, সকালে কিছু খাইনি রে। চল তাহলে ক্যান্টিনে যাই। এখন তো ক্লাস চলতেছে, এখন কিভাবে যাব? ওয়েট, দেখছি কি করা যায়। টিচার অন্যদিকে কনসেন্ট্রেট করার সাথে সাথে কিছু একটা ভেবে আরিশা দিল এক দৌড়। আরিশাকে দৌড়তে দেখে আরাহা আরিশার পিছন পিছন দৌড়ানো শুরু করলো। আরিশা দৌড়ে ক্যান্টিনে গেলেও আরাহা এখনও পৌঁছতে পারেনি দেখে কোন দিক না দেখেই দৌড়তে শুরু করলো। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে চমকে উঠল আরাহা। সামনে তাকিয়ে উঁচু লম্বা একটা ছেলেকে দেখে কিছুটা ভয় পেল আরাহা। আজ কলেজের প্রথম দিন, আর আজই এমন হলো। সামনে থাকা ছেলেটার মুখে স্পষ্ট রাগের ছাপ। রাগান্বিত কণ্ঠেই বলল, কি করলে তুমি এটা? আমার শার্টটা নষ্ট করে দিলে। হাউ ডেয়ার ইউ! সরি ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক দুঃখিত। আর কিছু বলার আগেই সামনে থাকা ছেলেটাকে আরাহাকে চড় মারার জন্য হাত উঠালেই আরাহা ভয়ে মুখ ঢেকে নিল। আর তখনই পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। তবে আশ্চর্য ব্যাপার এই যে আরাহার গালে এখনো পর্যন্ত কোনো চড়ই পড়ল না। একটু একটু করে চোখ খুলেই দেখতে পেল সামনে থাকা ছেলেটার হাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা। কি ব্যাপার কি তামিম, তুমি এইভাবে একটা মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিলে কেন? আরে ভাই দেখেন, এই মেয়েটা কি করেছে, আমার নতুন শার্টটা নষ্ট করে দিল। জাস্ট বিরক্তিকর। সরি ভাইয়া, আমি ইচ্ছে করে এমন করিনি, আমি আসলে খেয়াল করিনি, আমি অনেক অনেক দুঃখিত। সরি তো বলেই দিল। ওকে, সব মিটমাট। তামিম, ভবিষ্যতে তুমি আর এরকম করবে না, আমি যেন না দেখি এইসব। মাইন্ডেড। কিন্তু ভাইয়া, আমার শার্টটা। আরে তখন থেকে খালি শার্ট করতেছো। একটা শার্টের দাম কতই বা। আচ্ছা, আমি কিনে দেব। তামিম আর কোনো কথা না বাড়িয়ে বাড়ি চলে গেল। থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। বড় ভাই হিসেবে এটা আমার কর্তব্য, এছাড়া আর কিছু না বলেই সেখান থেকে সেই ছেলেটি চলে গেল। ছেলেটা এমন অদ্ভুত আচরণ, আরহা বেশি অবাক হলো, তবে এ নিয়ে তেমন একটা মাথা ঘামালো না। আর এদিকে হারিসা ক্যান্টিন থেকে খাবার কিনে আরাহাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে তুই এইখানে কেন?
আরহার কিছু না বলে সোজা আরিসাকে নিয়ে বাসায় চলে এলো। বাসায় ঢুকেই আরিসাকে নিয়ে নিজের রুমে ঢুকে দরজা লক করে দিল। তারপর আরিসাকে বসিয়ে রেখেই আরাহা চলে গেল বাথরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আরিসার পাশে চুপচাপ হয়ে বসে রইল আরাহা। আরিসার খটকা লাগলো আরাহার এমন আচরণে, তাই আরিসা জিজ্ঞেস করলো আরাহাকে, এবার তো বল কি হয়েছে? তখন ওভাবে দাঁড়িয়েছিলি কেন? আরে জানিস কি হয়েছে? তখন থেকে তো সেটাই জিজ্ঞেস করছি, কিছু বলিস না তো তুই। আর কি এমন হলো যে তুই ওখানে ওভাবে দাঁড়িয়েছিলি আর আমায় তখন ওখানে কিছু না বলে সোজা বাসায় নিয়ে আসলি কেন বল? আরে বলছি, ওয়েট, এত প্রশ্ন একসাথে করিস না তো, ধৈর্য ধর, সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আচ্ছা তাহলে এবার বল। আরাহা তখন ঘটনার সবটা খুলে বলল আরিসাকে। অন্ধকার একটা রুমে বসে রকিং চেয়ারে বসে আছে হুডি পরিহিত একটা যুবক। হাতে তার 20-21 বছরের হাস্যোজ্জ্বল এক মেয়ের ছবি। গভীর দৃষ্টি দিয়ে দেখছে মেয়েটাকে আর মনে মনে বলছে, কি মায়াবে তুমি দেখতে, প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি যে। সত্যি তুমি অনেক মিষ্টি। আমি খুব শীঘ্রই তোমার সামনে আসছি মাই লাভ। সেই পর্যন্ত অপেক্ষা করো, আমার জন্য একটু কষ্ট করো। আমি জানি আমি আসলে তোমার থেকে খুশি আর কেউ হবে না। আমি শীঘ্রই আসছি। বলেই মুচকি হাসি দিয়ে সেই মেয়েটার ছবি বুকে জড়িয়ে নিল। জানালার কাঁচ ভেদ করে সকালের মিষ্টি রোদ্দুর এসে মুখে পড়ল আরাহার। পিটপিট করে চোখ মেলে তাকালো আরাহা। আজ জন্মদিনের তুলনায় কিছুটা অন্যরকম আরাহার কাছে। প্রকৃতির বাইরের পরিবেশ সব কিছু মিলেই যেন বিশেষ রূপ ধারণ করেছে বলে মনে হচ্ছে আরাহার কাছে। কাল অনেক কথা বলে আরিসা চলে যাওয়ার পর আরাহার আর কিচ্ছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। বিষণ্ণ মন নিয়ে জানালার বাইরে মুখ নিয়ে উপভোগ করতে লাগলো বাইরের পরিবেশ। বাইরের বাতাস আর পাখিদের আনাগোনা সব মিলিয়ে মন ভালো করার মতো। তবে এতে আরাহার মন ভালো হলো না। হ্যাপি বার্থডে মাই ডিয়ার লিটল সিস্টার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। পেছন ঘুরে তাকিয়ে দেখলেও কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আরাহার বড় ভাই ইহসান। আজ যে আরাহার জন্মদিন, আরাহার নিজেই ভুলে গিয়েছিল। তবে আরাহা ভুলে গেলেও যে তার ভাই মনে রেখেছে তার জন্মদিন, এটা ভেবেই আরাহার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। ভাই বোনের মাঝে যতই মারামারি হোক না কেন, ভালোবাসার দিক দিয়ে কখনো কমতি হয় না। এটাই বুঝি ভাই বোনের ভালোবাসা। আরাহার এসব ভাবতে ব্যস্ত তখনই ইহসান বলে উঠল, কি রে, কি এত ভাবছিস? এত কষ্ট করে তোকে উইশ করলাম আর তুই কোনো কথাই বলছিস না। থ্যাংক ইউ ভাইয়া, সত্যি কথা বলতে আমি নিজেই ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন। প্রত্যেকবার তো গিফট গিফট করে পাগল করে দিস, আর এবার কি এমন হলো যে জন্মদিনই ভুলে গেলি? পড়াশোনায় তো তেমন করিস না যে পড়াশোনার জন্য সব ভুলে যাবে। এই সত্যি করে বলতো, কারো কাছে মায়ের টায়ের খেয়েছিস নাকি? এই কথা শুনে আরহার কালকের কথা মনে পড়ে গেল। কাল যদি ওই ছেলেটা না বাঁচাতো তাহলে সত্যি সত্যি প্রথম দিন কলেজের সিনিয়র ভাইয়ের হাতে মায়ের খাওয়া লাগতো। এসব ভেবেই আরহার চোখ পানিতে টলমল করে উঠল। ইহসান দেখার আগেই দ্রুত চোখ মুছে নিল আরাহা। আরাকে চুপচাপ বসে থাকতে দেখে ইহসান বলল, কি রে, চুপ করে আছিস কেন? তার মানে তুই মায়ের খেয়েছিস? কে মেরেছে তোকে? শুধু বল, তাকে সামনে পেলে আমি মেরেই ফেলবো। কত বড় সাহস আমার বোনকে মারে? আরে ভাইয়া, তুই সব কিছু সিরিয়াস নিস কেন বলতো? তেমন কিছু হয়নি। আচ্ছা এসব বাদ দে তো, আমার জন্য কি গিফট এনেছিস আগে তাই বল। এই নে তোর গিফট। এক বক্স চকলেট, আরহার ভীষণ পছন্দের চকলেট। আরহার পছন্দের চকলেট কেক আর সাথে রয়েছে আরহার পছন্দের নীল রেশমি চুড়ি। জিনিস অল্প হলেও এগুলোই সবই আরহার পছন্দের। মোট কথা তার ভাই যে তার জন্য এইসব এনেছে এটাই তার কাছে অনেক বড় ব্যাপার। কিছু না দিলেও আরহার মন খারাপ হতো না। আরহা অনেক খুশি হলো গিফটগুলো পেয়ে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খুশি তো এবার? খুব খুশি আমি ভাইয়া। গিফট দিলাম, এবার টিট দে। মুহূর্তের মধ্যে আরহার হাস্যজ্জ্বল ফেসটা ফ্যাকাশে হয়ে গেল। আরহার অবস্থা বুঝতে পেরে ইহসান বলল, আচ্ছা হয়েছে, বুঝছি আমি। টিট তো দিবি না, শেষের কথাকার। কি বললি তুই? তোরে আজ একটা শুভ দিন, মারামারি করতে চাচ্ছি না। যা এবার ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্ট করতে আয়। ভাইয়ের কথা মতো লক্ষ্মী মেয়ের মতো আরাও ফ্রেশ হয়ে নিচে গেল ব্রেকফাস্ট করতে। আরে আরে মা, খেতে আয়, এ দেখ তোর পছন্দের খাবার। শুভ জন্মদিন আরহা মামুনি।
থ্যাংক ইউ আব্বু। ওয়েলকাম মামুনি, খেতে বসো। চারজনই হাসি খুশিভাবে গল্প করে খাওয়া দাওয়া করতে লাগলো। খুব বেশি বড় করে না হলেও ছোটোখাটোভাবেই আরাহার জন্মদিন পালন করা হচ্ছে। তাদের একমাত্র মেয়ে জন্মদিন বলে কথা। কিছু কাছের আত্মীয় স্বজন আর আরাহার কাছের বান্ধবীদের ইনভাইট করা হয়েছে। হ্যাপি বার্থডে আরহা। আরিশাকে দেখেই জড়িয়ে ধরলো আরাহা। এতক্ষণে আসার সময় হলো শাকচুনি, ভুলেই গিয়েছি সময়। তোকে কি আমি ভুলতে পারি বল? এই নে তোর গিফট। এটা কিনতে যেয়েই তো দেরি হয়ে গেছে, তা না হলে আরো আগেই চলে আসতাম। এনিওয়েজ, হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাঙ্কস আ লট। আরও অনেকেই আরাহাকে উইশ করতে লাগলো, গিফট দিতে লাগলো। এই সবই আরাহার পছন্দের। এই নাও সবাই আসো, এখন কেক কাটা হবে। আরহা মামুনি এসো। আরাহার বাবার কথা মতো সবাই চলে এলো কেক কাটতে। জন্মদিনের অনুষ্ঠানের পর সবাই যে যার মতো বাড়ি চলে গেল। খুব সুন্দর একটা দিন ছিল আরাহার কাছে। আর সব গেস্টরা চলে যাওয়ার পর আরাহার খুব বোরিং লাগছিল। তাই ডিসিশন নিল বাইরে ঘুরতে যাবে। যে ভাবা সেই কাজ। তাই সন্ধ্যার দিকে মায়ের অনুমতি নিয়ে বাইরে ঘুরতে বের হলো আরিশা আর আরাহা। যদিও আরাহার মা আসতে দিতে চাচ্ছিল না তার মেয়েকে বের হতে, কিন্তু অনেক জোরাজুরি আর আরিশা থাকার কারণে তিনি রাজি হলেন। ঘোরাঘুরির জন্য স্থান হিসেবে বেছে নিল লেকের পাড়। প্রকৃতির অনাবিল সৌন্দর্য যেন এখানেই বিরাজমান করে। লেকের পানি আর ঠান্ডা হিমেল হাওয়ায় মাটিয়ে তুলেছে চারপাশ। এ যেন এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে, যা আরাহা এবং আরিশার ভীষণ পছন্দের। দুজনেই প্রকৃতিপ্রেমী। দুই বান্ধবী লেকের পাড়ের এক কোণায় গিয়ে বসলো। দুজনেই মনোরম পরিবেশ এবং হিমেল হাওয়া উপভোগ করতে লাগলো। সেই সাথে টুকটাক গল্প করতে লাগলো। আর সেই সাথে যদি আইসক্রিম খাওয়া হয় তাহলে ব্যাপারটা মনোমুগ্ধকর হয়ে ওঠে। দুই বান্ধবী মিলে বেশ কিছুক্ষণ গল্প করলো। চল তাহলে এবার যাওয়া যাক আরহা। আর দেরি হয়ে গেছে অনেক। আঙ্কেল আন্টি টেনশন করছে নিশ্চয়ই। এই না রে, আর একটু বসি না রে, ভালোই তো লাগছে। কটা বাজে খেয়াল আছে তোর? চল বলছি। অনেকটা অনিচ্ছা থাকা সত্ত্বেও আরিশার কথায় উঠল আরাহা। দুজনেই পা বাড়ল তাদের গন্তব্যস্থলে। অনেক রাত হওয়াতে রাস্তায় তেমন কোনো মানুষ নেই। চারপাশ নির্জন, কেমন ভুতুরে টাইপ। ভয় লাগছে ওদের, কিন্তু আরিশা আর আরাহা আর তেমন কোনো পাত্তা দিল না। ওরা হাঁটছে এমন সময় প্রতিমধ্যে 4-5 জন ছেলে এসে ঘিরে ধরল। আরাহা ভয়ে আরিশাকে শক্ত করে চেপে ধরল। আরিশাও যে ভয় পাচ্ছে না তা কিন্তু না, ও ভীষণ ভয় পাচ্ছে। ওই সুন্দরী, কোথায় যাচ্ছ এত রাতে? বলেই বিশ্রীভাবে হাসতে শুরু করলো তাদের মধ্যে একজন। আরেকজন আরাহার দিকে এগিয়ে আসতে লাগলো। আর আরাহা আর আরিশা এক পা করে পেছোতে লাগলো। আশেপাশে কেউ নেই যে ওদের বাঁচাবে। ভয়ে ওরা কান্না শুরু করে দিল। কি করবে ভেবে পাচ্ছে না। সব আশা ছেড়েই দিল। এই বুঝি সব শেষ। এমন সময় কেউ একজন এসে সেই লোকটা যে আরাহার দিকে এগিয়ে আসছিল তাকে পেছন দিক থেকে এসে সজোরে ঘুষি দিল। এত করে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। সাথে থাকা কয়েকজনকেও চড় থাপ্পড় দিল। পরিস্থিতি খারাপ দেখে সাথে লোকগুলো দৌড়ে পালালো। আরিশা আর আরাহার ভয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর যখন কোনো সারা শক্তি নেই তখন চোখ খুলে দেখলো সেই 4-5 জন যারা ওদের ডিস্টার্ব করছিল তারা কেউ নেই। এমনকি তাদের আশেপাশের ছায়াও দেখা যাচ্ছে না। আরিশা আর আরাহা দুজনেই স্বস্তি নিঃশ্বাস ফেল। তবে যে তাদের বাঁচিয়েছে তাকে দেখে বেশ অবাক হলো আরাহা। কেমন জানি চেনা চেনা লাগছে আরাহার কাছে। তাই অনেকটা দ্বিধা নিয়েই লোকটাকে উদ্দেশ্য করে বলল, আপনি এইখানে? আপনি সেই না যে আমাকে কলেজের এক সিনিয়র ভাইয়ের চরের হাত থেকে বাঁচিয়েছিলেন? আরাহার এই কথা শুনে বেশ অবাক হলো আরিশা। অবাক করার দৃষ্টি নিয়ে সামনে থাকা ব্যক্তিটার দিকে তাকালো। কি হলো, কিছু বলছেন না যে? আরার কথার প্রত্যুত্তরে শুধু হাসলো সামনে থাকা ব্যক্তিটা। তবে এবার একটু গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আমি সে যে তোমাকে বাঁচিয়েছিল। আশা করি কোনো ডাউট নেই। আর হ্যাঁ, এত রাতে এখানে কি করছো? জানো না যে রাস্তাটা ভালো না? এখানে রাতের বেলা বেশ নির্জন থাকে। আমি সময় মতো না আসলে তোমার খারাপ কিছু হয়ে যেতে পারতো। আসলে আজ আমার জন্মদিন ছিল। অনুষ্ঠান শেষে সবাই চলে যাওয়ার পর আমার খুব বোরিং লাগছিল, তাই লেকের পাড়ে এসেছিলাম ঘুরতে। কিন্তু এত রাত যে হয়ে যাবে তা বুঝতে পারিনি। আর এরকম ঘটনা যে হবে তা আগে জানলে কখনোই এত রাতে এখানে আসতাম না। বড় হয়েছ, বুদ্ধিও হয়েছে। বিচার বিবেচনা আর বুদ্ধি দিয়ে সব কিছু বোঝার এবং ভাবনা চিন্তা করবে।
যদি তা না হয় তাহলে প্রতি পদে পদে পস্তাবে। বিপদে পড়লে হয়তোবা 1 দিন 2 দিন বাঁচাতে আসবে কেউ, কিন্তু প্রতিদিন কেউ বাঁচাতে আসবে না। তাই নিজের সেফটি নিজের কাছে, যাতে করে বিপদে পড়লে তুমি নিজেই নিজের রক্ষা করতে পারো। তার মানে 2 বার তো আমাকে বাঁচালেন, এরপরে যদি বিপদে পড়ি তাহলে আর বাঁচাবেন না, তাই তো? আমি কি সেই কথা একবারও বলেছি তোমায়? এতক্ষণ ধরে কি বোঝালাম আর কি বুঝলে? আপনি যা বলেছেন আমি তা বুঝেছি। কি বুঝছো? এবার আমাকে বোঝাও। বিপদে পড়লে নিজেকেই নিজের রক্ষা করতে হবে, বিচার বুদ্ধি দিয়ে। কারোর উপর নির্ভর করা যাবে না, নিজেকে নিজেই প্রোটেক্ট করতে হবে। কি ঠিক বললাম তো? এ কথা কেন বললাম জানো? আমি বা অন্য কেউ তো সব সময় নাও থাকতে পারে তোমাকে বাঁচানোর জন্য। বুঝেছো আমি কি বলতে চেয়েছি? বুঝেছি। এনিওয়েজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কথা হয়েছে, যত কথা হবে তত রাত বাড়বে, প্লাস বাড়ি ফিরতে দেরি হবে। সো কোনো কথা না বলে গাড়িতে ওঠো। ও আবার ভাবতে পারো হঠাৎ তোমাদের গাড়িতে উঠতে বললা কেন? এত রাতে রিক্সাও পাবে না, তখন পথের মধ্যে আবার বিপদমুখী হবে, তখন কিন্তু নিজেদেরই হ্যান্ডেল করতে হবে। তাই তোমাদের ভালোর জন্যই বললাম। এখন তোমাদের ব্যাপার আমার গাড়িতে যাবে কি যাবে না। একবার আরিশা আরাহার দিকে আর একবার আরাহা আরিশার দিকে তাকালো। অনেক ভেবে আরাহা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা যাব। এইবার আরিশাকে উদ্দেশ্য করে আরাহা বলল, এই চল আরিশা, যাওয়া যাক। আরিশা এতক্ষণ নীরব দর্শকের মতোই ওদের সব কথা শুনে যাচ্ছিল। আর কথা মতোই আরিশা আগে গিয়ে গাড়িতে বসলো। আরাহা যখনই আরিশার পাশে ব্যাক সিটে গিয়ে বসতে যাবে তখনই লোকটা বলে উঠল, এই যে হ্যালো মিস, আমি আপনার গাড়ির ড্রাইভার নয় যে আমার পাশের সিটে বসা যাবে না, ব্যাক সিটে বসতে হবে। সো তাড়াতাড়ি ওঠো। লোকটার এমন কথা শুনে বেশ কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে লোকটার পাশে সিটে বসলো। হঠাৎ লোকটা আরাহার দিকে এগিয়ে আসার কারণে আরাহা বেশ ভয় পেল। আর আপনি কি করছেন? যা ভাবছো তা না, আমি সিট বেল্ট লাগাতে গেছি জাস্ট, আর কিছু না। ভাবলাম আবার সিট বেল্ট লাগাতে পারো কিনা। আরাহাও আর কিছু বলল না। মনে মনে আরাহা নিজের বোকামির জন্য ভীষণ লজ্জা পেল। আর ভাবতে লাগলো লোকটা কি অন্তর্যামী নাকি? মনের কথা সব কিভাবে যেন বুঝে ফেলে। একরাশ চিন্তা এসে ভর করলো আরাহার মাথায়। গাড়ির কাছ নামানোই ছিল। আরাহা গাড়ির জানালার কাছে মুখ বাড়িয়ে চোখ বন্ধ করে ঠান্ডা বাতাস অনুভব করতে লাগলো। মিষ্টি হিমেল হাওয়ায় আরাহার চুলগুলো বাতাসে উঠছে, যা দেখতে নজর কাড়ার মতো। লোকটা একবার আরাহার দিকে তাকালো, পরক্ষণেই আবার চোখ সরিয়ে নিল কিছু একটা ভেবে। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলল না। গাড়ি চলতে শুরু করলো তার আপন গতিতে। আরাহার দেওয়া ঠিকানা অনুযায়ী তার গন্তব্যের স্থলে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে গাড়ির ভেতরে বসে থাকা লোকটাকে বিদায় জানালো আরাহা। আজ যা উপকার করলেন আমাদের, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আশা আবার দেখা হবে আমাদের। আল্লাহ হাফেজ। আর কি বললাম মনে থাকে যেন? মনে থাকবে। আসি, আল্লাহ হাফেজ। প্রত্যুত্তরে শুধু মুচকি হাসলো লোকটি, আর কিচ্ছু বলল না। গাড়ি টান দিয়ে তার গন্তব্যস্থলে চলে গেল। আরিশাকে নিয়ে আরাহা চলে গেল তার আপন গৃহে। আজ আরিশাকে আর এত রাতে ওর বাসায় যেতে দিল না আরাহা। আরাহার বাসাতেই নিয়ে এলো। আরিশার মাকে ফোন দিয়ে বাসায় জানিয়ে দিল যে আরিশা আজ আরাহার বাড়িতেই থাকবে। ছোটবেলা থেকে আসা যাওয়া এবং সুসম্পর্ক থাকার কারণে তিনি আর আপত্তি করলেন না। কলিং বেলের আওয়াজে দরজা খুললেন আরাহার মা। তিনি জেগেই ছিলেন এতক্ষণ, আর বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে। আরাহার ভাইয়ের সকালে ক্লাস থাকায় এবং আরাহার বাবার অফিস থাকায় দ্রুতই ঘুমিয়ে পড়ল তারা। আরাহার মায়ের হালকা চোখটা একটু লেগে এসেছিল। আর তখনই কলিং বেলের আওয়াজে তড়িঘড়ি করে দরজা খুলতে চলে এলেন। আরাহাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, কি ব্যাপার, এত দেরি করে বাসায় এলি কেন? কটা বাজে খেয়াল আছে? আমাদের চিন্তা হয় না বুঝি? সরি আম্মু, আসলে ঘুরতে দেরি হয়ে গেছে। কখন যে সময় চলে গেল নিজেই জানি না। আরাহা এড়িয়ে গেলে তাদের সাথে রাস্তায় কি হয়েছে সেই ঘটনা, কারণ আরাহার মা বাবা অনেক টেনশন করবেন। এরপর থেকে সন্ধ্যার পর আর কোথাও বেরোতে দেব না তোকে। বেশি বার বেড়েছো তুমি। সরি আম্মু, আর হবে না এমন। আচ্ছা হয়েছে, এবার খেয়ে নে তোরা। তারাকে ফ্রেশ হয়ে নে,
মায়ের কথা মতো দুজনেই ফ্রেশ হয়ে নিচে চলে এলো রাতের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই আরাহার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল, কারোর সাথে কোনো কথা না বাড়িয়ে, কারণ কাল আবার ওদের কলেজ আছে। অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল আরাহার। সকাল 7:45। উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে সবাইকে বিদায় জানিয়ে আরিশাকে নিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য কলেজে প্রবেশ করলো আভান। হাতে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফাইল। দেরি হয়ে যাওয়ায় কিছুটা দ্রুততার সাথেই পা চালাতে লাগলো হেড টিচারের রুমের দিকে। এমন সময় পেছন দিক দিয়ে পরিচিত করল মেয়েলি কণ্ঠে ডাক দেওয়ার পিছন ফিরে তাকালো আভান। এই যে শোনেন, আপনার সাথে কিছু কথা ছিল আমার। চিনতে পেরেছেন আমায়? ওই যে কালকে। বুঝছি, কি বলবা তাড়াতাড়ি বললে ভালো হয়। এত হেল্প করলেন আমাকে, অথচ আপনার নামটাই জানা হলো না। এনিওয়েজ, আমার নাম আরহা। আচ্ছা এবার বলুন, আপনার নাম কি? আমার নামটা না জানলেও চলবে, আমি এমন কেউ না যে আমার নাম জানতে হবে। বলুন না প্লিজ। আভান চৌধুরী আমার নাম। হয়েছে এবার? আশা করি আর কিছু জানতে চাওয়ার নেই আমার কাছে। আর আমার এখন কথা বলার সময় নেই। একটা ইমার্জেন্সি কারণে হেড টিচার আমায় ডেকেছেন, তাই এখনই আমাকে যেতে হবে। কি কারণে? সেইটা তোমার না জানলেও চলবে। বলেই হেড টিচারের রুমের দিকে অগ্রসর হলো আভান। আভানের এমন আচরণে কষ্ট পেল আরাহা। আরাহা ভাবতেও পারেনি যে আভান ওর সাথে তেমন একটা কথা বলবে না। মোট কথা পাত্তাই দিল না ওকে। কি হতো যদি তার সাথে একটু হাসি মুখে কথা বলতো আভান? এইসব ভাবতে ভাবতেই বিষণ্ণতায় ছেয়ে গেল তার মন। তাই বিষণ্ণ মন নিয়েই ক্লাসরুমের দিকে পা চালালো আরাহা। ক্লাসরুমে গিয়ে বিষণ্ণ মন নিয়ে আরিশার পাশে বসে পড়ল। আরহার এমন মন খারাপ দেখে আরিশা বলল, কিরে মন খারাপ কেন তোর? কি হয়েছে বল আমায়। কিছু হয়নি আমার। আচ্ছা ওই ছেলেটার সাথে কথা হয়েছে তোর? আরিশার কথা শুনে আরও বেশি মন খারাপ হয়ে গেল আরহার। মন খারাপ নিয়েই বলল, আমি এমন কেউ না যে আমার সাথে সে কথা বলবে। আসলে সে তো অনেক ব্যস্ত মানুষ, আমার সাথে কথা বলার সময় কই তার। ওরে বোন, মন খারাপ করিস না তো, অবশ্যই কথা বলবে, 1000 বার কথা বলবে। তোর ক্রাশ বলে কথা, তোর সাথে কথা বলবে না তো কার সাথে কথা বলবে? মোটেও না। আমি কি একবারও বলেছি যে সে আমার ক্রাশ? শুধু বলেছি যে আমার সাথে তেমন একটা কথাও বললো না, ব্যস্ততা দেখে চলে গেল, এই জন্য একটু খারাপ লাগলো। বুঝছি আমি যা বোঝার। দেখতেও কিন্তু খারাপ না, কি বলিস? সেই হ্যান্ডসাম দেখতে। তোর পছন্দ না হলেও আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। এই একদম নজর দিবি না বলে দিলাম। বান্ধবী, নিজের জালে নিজেই ফেসে গেছো তুমি। আর কিছু বলল না। নিজের বোকামির জন্য নিজেকে নিজেরই মারতে মন চাচ্ছে আরাহার। ইচ্ছে করছে মাটির নিচে চলে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। আর এইদিকে আরাহার এমন নাস্তানুবোধ মার্কা চেহারার অবস্থা দেখে আরিশা তো হেসে কুটি কুটি। ক্যান্টিনে গিয়ে গাল ফুলিয়ে বসে আছে আরাহা। আরিশা ওর অমন অবস্থা দেখে হাসার কারণে ক্লাসে আরিশার সাথে একটা কথাও বলেনি। ভীষণ রাগ হয়েছে আরাহার। আরাহার রাগ ভাঙানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আরিশা সেই তখন থেকে আরাহাকে ডেকে যাচ্ছে, কিন্তু আরাহা কোনো কথাই বলছে না আরিশার সাথে। আরহা, এই আরহা, প্লিজ দোস্ত কথা বল না আমার সাথে। আমার ভুল হয়েছে রে, আমি আর ফিরেও তাকাবো না তোর ক্রাশের দিকে। এবার তো কথা বল। এবারও কথা বলল না আরিশার সাথে আরাহা। আরিশা কিছু একটা ভেবে বলল, ও হে ক্রাশখোর বালিকা রে, ওই দেখ তোর ক্রাশ। আর তুই এভাবে গাল ফুলিয়ে বসে আছিস? এইবার আরাহার সঙ্গে সঙ্গে ফিরে তাকালো, উঠে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু পেল না। শেষে যখন না পেয়ে ব্যর্থ হলো তখন আরিশাকে উদ্দেশ্য করে বলল, কই রে, কোথাও তো খুঁজে পেলাম না। তুই আমার সাথে কথা বলছিস না দেখে মজা করলাম দোস্ত, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, আমি যেন এসব আর না দেখি। ওকে ওকে। দুই বান্ধবী মিলে বসে বসে তাদের পছন্দের খাবার খেতে লাগলো এবং গল্প করতে লাগলো। গল্পের এক পর্যায়ে আরাহা এবং আরিশা দুজনেই হাসতে হাসতে বেহুশ হবার উপক্রম। একজন আরেকজন গায়ের উপর পড়তে লাগলো হাসতে হাসতে। হাসলে আরাহার গালে টোল পড়ে, ভীষণ মিষ্টি লাগে তখন ওকে দেখতে। দূর থেকে কেউ একজন আরাহার হাসি মাখা মুখখানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দেখেই চলেছে তার প্রিয়সীকে। এ দেখা সে শেষ হওয়ার নয়, আজীবনের। তবে এ দেখা দূর থেকে দেখা পর্যন্তই সীমাবদ্ধ। কিছু সম্পর্ক দূর থেকেই ভালো,
কিছু মানুষের ভালোবাসা এমনই হয়, তেমনই তার ভালোবাসাটাও এমন। একেই বুঝি একপাক্ষিক ভালোবাসা বলে। সে চায় না তার অভিশপ্ত জীবনে কেউ আসুক, এটাও চায় না যে তার অভিশপ্ত জীবনে তার ভালোবাসার মানুষটা এসে নিজের জীবনটাকে অভিশপ্ত বানাক বা বিষাক্তময় বানিয়ে তুলুক। আরিশাকে বিদায় জানিয়ে কলেজ থেকে বের হওয়ার সময় আরহার চোখে পড়ল গাছের নিচে বসে থাকা 5-6 জনের সাথে বসে থাকা আড্ডা দেওয়া ব্যক্তিটার দিকে। এই ব্যক্তিটা তার কেউ নয়, সে আভান, যে কিনা আরহাকে 2 বার বাঁচিয়েছিল আর আজ সকালে পাত্তাই দেয়নি। এবার আর আরহা কোনো কথা বলল না আভানের সাথে। ভীষণ রকম রাগ হলো আরহার, তাই কোনো কথা না বলে দ্রুতই পা চালিয়ে সেখান থেকে চলে এলো নিজের বাসার উদ্দেশ্যে। আভানও দেখেছে আরহাকে, তবে অনেকটা দেখেও না দেখার ভান করলো, পাত্তা দিল না আরহাকে, যেন আভানের কাছে আরহা কোনো মূল্যহীন এক বস্তু। এইসব ভাবা বাদ দিয়ে সে কনসেন্ট্রেট করলো বন্ধুদের আড্ডা। বাসায় এসেই নিজের রুমে যে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে চলল আরহা। শাওয়ারের পানি পড়ছে অনবরত, কিন্তু আরহার কোনো খেয়ালই নেই। সে ভাবছে আজ সকালের কথা। বেশ ঘণ্টাখানেক পর ফ্রেশ হয়ে বের হলো আরহা। এমন সময় আরহার মা আরহার রুমে এসে আরহাকে উদ্দেশ্য করে বলল, আরহা মা, আমার খেতে আয় তাড়াতাড়ি। না আম্মু, আমার খিদে নেই, আমি খাবো না। দেবে একটা মায়ের, খাওয়া নিয়ে কোনো অবহেলা নয়, তাড়াতাড়ি খেতে আয়। বলেই তিনি নিচে চলে গেলেন। আরাও আর কোনো কথা না বাড়িয়ে মায়ের বাধ্য মেয়ের মতো মায়ের সাথে ডাইনিং রুমে খেতে গেল। খাওয়া দাওয়া শেষের পর নিজের রুমে আসলো আরাহা বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই এপাশ ওপাশ করেও ঘুম আসছে না। তাই ব্যালকনিতে গেলে মন ভালো হওয়ার জন্য। এই জায়গাটাই আরাহার প্রিয় জায়গার মধ্যে একটা। মন খারাপ যখনই থাকে তখনই আরাহা ব্যালকনিতে চলে আসে মন ভালোর জন্য। মনোমুগ্ধকর মুক্ত বাতাস চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো মনোরম পরিবেশটা। বাতাসে উড়ে চলেছে আরাহার চুল। এমন সময় কেউ একজন আরাহাকে ডাক দিল, আরু পাখি। এতক্ষণ আরাহা একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল, কিন্তু হঠাৎ এইভাবে এত রাতে কেউ ডাক দেওয়ায় চমকে উঠল সে। কিন্তু অবাক করা বিষয়, আজ পর্যন্ত আরাহাকে কেউ কখনোই আরু পাখি বলে ডাকেনি। তবে কে এমন যে আরাহাকে এই নামে ডাকলো? এতে যেন আরও বেশি দ্বিধায় পড়ে গেল সে। চোখ খুলে দেখার চেষ্টা করলো কেউ আছে কিনা, কিন্তু রাতের আধারে কাউকেই দেখতে পেল না আরাহা। নিজের মনের ভুল ধরে নিল সে, আর বেশিক্ষণ ব্যালকনিতে থাকলো না, রুমে চলে গেল ঘুমানোর জন্য। রাজের ঘুম এসে ভর করেছে আরাহার চোখের পাতাতে। বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমের রাজে পাড়ি জমালো আরাহা। আরাহা ব্যালকনি থেকে চলে যাওয়ার পরপরই আড়ালে থাকা ব্যক্তিটি বেরিয়ে এলো, দৃষ্টি তার ব্যালকনির দিকে। তবে ব্যালকনিতে এখন কেউ নেই। তখন আরাহা বিচলিত হতে দেখে ভীষণ আনন্দ হয়েছিল তার, এখনও ভীষণ হাসি পাচ্ছে তার, আর মনে মনে বলল, এখন থেকে প্রতিদিন এই সময় আসবো আমি তোমাকে দেখতে আরু পাখি। তোমায় না দেখতে পেলে যে আমার ঘুম আসে না, সামনাসামনি তো আর দেখা সম্ভব না, তাই রাতের আধারে আসবো আমি। অন্য সময় চেয়ে তোমায় রাতের আধারে একদম মায়াবী পরীর মতো লাগে। আমার স্বপ্নের রানী যে তুমি, ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি যে প্রেয়সী। কবে যে তোমায় আপন করে নিতে পারবো সেই দিন হয়তো বেশি দূরে নয়, খুব শীঘ্রই আসছি আমি। এটা ভেবেই মুচকি হাসলো। তবে শেষ হাসি স্থায়ী হলো না, মুহূর্তের মাঝেই বিলীন হয়ে গেল কিছু একটা ভেবে। না, সেটা কখনো সম্ভব নয় যে আমি তোমায় ভালোবাসি এবং এই ভালোবাসা কখনো বদলাবে না, সারা জীবন একই থাকবে। এটা যে নিঃস্বার্থ ভালোবাসা। তবে না হয় আমি তোমায় দূর থেকে ভালোবেসে যাব আজীবন। হয়তো আমার ভালোবাসা একপাক্ষিক, আর আমি কখনো তোমার সামনেও যাব না, কারণ আমায় দেখলে তোমার মায়া হতে পারে। হয়তোবা আমি চাই না যে আমার অন্ধকার জীবনে এসে নিজের জীবনটা অন্ধকার বানাও। ভালো থেকো, দূরে থেকে দেখেও শান্তি পাবো আমি। সবার আশা যে সব সময় পূরণ হয় না, তেমনই আমারও। মনে মনে এসব ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তার যে কিচ্ছু করার নেই, সব সময় সবার হাতে সব কিছু থাকে না যে। টুক করে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে পড়লো লোকটি। দ্রুততার সাথেই চোখ মুছে নিল। শেষবার ব্যালকনির দিকে তাকালো, চোখ সরিয়ে নিয়ে গাড়ির দিকে অগ্রসর হলো। গাড়িতে চলতে শুরু করলো তার গন্তব্যস্থলের দিকে। আরহা তো খুশিতে আত্মহারা, কারণ তারা পরিবারের সবাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাবে।
বেশ অনেক দিন যাবৎ বিভিন্ন কাজের চাপে তাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আরহার বেশ অনেক দিনের ইচ্ছে ছিল পরিবারের সবাই মিলে কক্সবাজার ঘুরতে যাবে। আজ তা পূরণ হতে চলেছে। যে আরহার ভীষণ পছন্দের জায়গাও ওটা, আর সমুদ্র সৈকত হওয়াতে আরও বেশি পছন্দের। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যখন জানতে পারলো তারা কক্সবাজার যাবে, তখন থেকে আরহা খুশি কে দেখে। আরহাকে এমন খুশি হতে দেখে আরহার মা বাবা আর আরহার ভাই ইহসান খুশি হলো। সব জিনিসপত্র গোছগাছ করে গাড়িতে করে রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে। গাড়ি জানালার সাইডে বসেছে আরহা। জানালার কাঁচ খুলে মুখ বাহিরের দিকে রেখেছে, চোখ ভরে দেখছে বাইরের পরিবেশ। আজকের আবহাওয়াও বেশ ভালো, তাপমাত্রা খুব বেশি একটা না গরম না শীত, এই টাইপের। তার গাড়িতে মিডিয়াম ভলিউমে সুন্দর সফট মিউজিক অন করা হয়েছে ইতিমধ্যে, যে কারণে আরহার আরও বেশি ভালো লাগছে। এত সুন্দর প্রকৃতিও হতে পারে বুঝি, এসব ভাবছে আরহা। তার ভাবনা জগতে বিচরণ করছে এবং নানান প্রকৃতির ছবি আঁকছে। ছোটোবেলা থেকে আরহা বেশ ভালো ছবি আঁকতে পারে। আর এদিকে আরহা মা বাবা দুজন মিলে গল্প করছেন। আরহার ভাই ইহসান কানে ইয়ারফোন গুঁজে ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। এইসব করতে করতে কখন যে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলেও নিজেরাও জানে না। কক্সবাজার পৌঁছেই তারা হোটেলে চলে গেল। আরহার বাবা আগে থেকেই বুক করে রেখেছিল। ক্লান্ত লাগার কারণে আরহা হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিল। বাকিরাও যে যার মতো রুমে রেস্ট নেওয়ার জন্য চলে গেল। বিকেলের দিকে আরহা, আরহার মা বাবা, আরহার ভাই ইহসান সবাই মিলে ঘোরার জন্য বের হয়ে এলো। তারা চলে এলো সমুদ্র সৈকতে প্রায় কাছাকাছি। এই তো আর একটু দূরেই সমুদ্র সৈকত, পাশেই ছিল বিভিন্ন কসমেটিকের দোকান। আরহার চোখ পড়ল সেই দিকে। আরহার জোড়াজুড়িতে সবাই গেল সেই কসমেটিকের দোকানে। কিছু কসমেটিকও কিনলো আরহা। বেরিয়ে আসার সময় আরহার মা দেখলেন তার হাতে পার্স ব্যাগটা সাথে নেই। তাই আরহার বাবাকে নিয়ে আরহার মা সেই দোকানের দিকে গেলেন। আর যাওয়ার আগে বলে গেলেন আরহার সাথে আরহার ভাই ইহসানকে দাঁড়াতে বলে। সেই দোকানের দিকে গেলেন তারা। কিন্তু হোটেলে ইহসান নিজের ফোনটা রেখে আসায় হোটেলে গেল তার ফোন আনতে। যদিও যাওয়ার আগে ইহসান বলেছিল, ইস রে, আমার ফোনটা হোটেলে রেখে এসেছি রে। তো যা গিয়ে নিয়ে আয় তোর ফোন। তুই একা একা থাকতে পারবি তো? কেন পারবো না, অবশ্যই পারবো। আচ্ছা সমস্যা নেই, তুই চল আমার সাথে। এখান থেকে আবার অত দূরে যাবে? আমার হোটেল থেকে এখানে আসতে হবে? ধুর। আর আমি যদি তোর সাথে যাই ভাইয়া, তাহলে আমাদের এসে মা বাবা খুঁজবে। তারা তো আর জানে না যে আমরা ফোন আনতে হোটেলে গিয়েছি। আর মা বাবার আসতেও বেশিক্ষণ লাগবে না। তার থেকে বরং তুই যা, আমি আছি এখানে। আচ্ছা সাবধানে থাকিস, আমি এক্ষুনি আসছি। এই যাবো আর আসবো। ওকে। ইহসান চলে গেলে হোটেলের দিকে ফোন আনার জন্য। ইহসান চলে যাওয়ায় আরহা সম্পূর্ণ একা হয়ে পড়ল। এমন সময় কিছুটা দূরে গুলির প্রচণ্ড আওয়াজে চমকে উঠল আরহা। এতক্ষণ নিজের ভাইকে বড় বড় কথা শোনালেও এখন গুলির আওয়াজে বেশ ভয় পেয়ে গেল সে। কিছু সময় পর আবারও গুলির আওয়াজ হলো। আরহা এবার ভয় পেলেও যথেষ্ট সাহস সঞ্চার করার চেষ্টা করলো। কে বা কারা কী করছে তা দেখতেই হবে আরহাকে। তাই যে দিক থেকে গুলির আওয়াজে উৎস ভেসে আছে সেই দিকেই অগ্রসর হলো আরহা। যেই আরহা দেখতে পেল কয়েকজন মুখোশধারী এবং কালো পোশাকধারী লোক কাউকে শ্যুট করছে। আরহা নিজের বাঁচা মারার সব ভুলে গেল মুহূর্তের মাঝে। যাকে শ্যুট করতে যাচ্ছে লোকগুলো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজেই পড়ে গেল মাটিতে। আরহা এবং লোকটি ভীষণ ব্যথা পেল। লোকটি মাস্ক পরে থাকায় তার চেহারা বোঝা গেল না। তিনি আরহাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি পাগল? কি এমন করেছি যে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমায়? পেছনে দেখুন, আপনাকে কেউ মারার জন্য গুলি করছিল। আরহার কথা শুনে লোকটির পিছন ফিরে তাকালো। সাথে সাথেই যারা তাকে গুলি করতে যাচ্ছিল তারা সরে গেল। তবে এসব দৃষ্টিগোচর হলো না লোকটি। আরহা যে দুইবার গুলির আওয়াজ শুনতে পেয়েছিল, সেই গুলি লেগেছে মাটিতে পড়ে থাকা ব্যক্তিটির গায়ে। সাদা পাঞ্জাবি পরিহিত লোকটির গা রক্তের লাল হয়ে গিয়েছে, চারদিকে রক্তের ছড়াছড়ি। লোকটি হয়তো আর বেঁচে নেই। যখন গুলি করছিল তখনই হয়তো মারা গিয়েছে। এমন সময় আরহার চোখে পড়ল রক্তমাখা ব্যক্তিটির দিকে। এতক্ষণ খেয়াল করেনি সে। এমন নির্মম অবস্থা কখনো দেখেনি আরহা, আজই প্রথম দেখল সে। এইসব দেখে গা গুলিয়ে উঠল আরহার। এইসব সহ্য করতে না পেরে মুহূর্তের মাঝেই ঢলে পড়ল সামনে থাকা ব্যক্তিটির বুকে। সন্ধ্যা 7:45, কিন্তু এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি আরহার। সেই যে বিকেলে সে জ্ঞান হারিয়েছিল, তারপর আর কোনো হুঁশ নেই তার।
2 ঘন্টা হয়েছে ওর জ্ঞান ফিরেনি এখনো। কিছুক্ষণ আগের ঘটনা, রক্তে লাল হওয়া মাটিতে মৃত লোকটির দেহে জ্ঞান হারালে আরাহার সামনে থাকা লোকটির বুকে। হঠাৎ এমন হওয়ায় সামনে থাকা ব্যক্তিটি হকচকিয়ে গেল। দ্রুত সরে আসতে আরাহা লুটিয়ে পড়ল মাটিতে। সেদিকে দৃষ্টিপাত করল না সে। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল তৎক্ষণাৎ। অপর পাশ থেকে বলল, হ্যালো, কেমন আছেন? এত কথা বলার সময় নেই, দ্রুত চলে আসো এখানে বলেই ঠিকানা দিয়ে দিল। এই ঠিকানায় তাড়াতাড়ি চলে আসো, কাম ফাস্ট। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? কি হলো? হঠাৎ আপনি আসতে বলছেন এইভাবে, কোনো সমস্যা? এত কথা বলার টাইম নেই, যা বলেছি তাড়াতাড়ি করো। ওকে। আর কোনো কথা বলার আগেই ফোনটা কেটে গেল। অপর পাশে থাকা ব্যক্তিটি দীর্ঘশ্বাস ফেলল। ওই ব্যক্তিটি দেওয়া ঠিকানায় যাওয়ার জন্য রওনা দিল। কিছুক্ষণের মাঝেই উক্ত স্থানে পৌঁছে গেল একটি মেয়ে। মেয়েটিকে দেখেই বলল, এতক্ষণে আসার সময় হলো তোমার, ইডিয়েট কোথাকার। সরি, আচ্ছা কি জন্য ডেকেছিলেন তা কি জানতে পারি? এতক্ষণে আসলে মেন পয়েন্টে। এই দেখো, এই মেয়েটি জ্ঞান হারিয়ে পড়ে আছে, ওকে নিয়ে যাও এখান থেকে। হয়তো এখানের এই স্থানীয় কোনো হোটেলে থাকেও, খোঁজ করে সেখানে দিয়ে এসো। আর উদ্দেশ্য করে বলল লোকটি। কথাটা বলে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। বড় বড় পা ফেলে দ্রুত নিজের গাড়ির দিকে চলে গেল লোকটি। গাড়িটা স্টার্ট দিয়েই চলে গেল তার গন্তব্যস্থলে। লোকটি চলে যাওয়ার পর মেয়েটি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর কিছু না ভেবে আরাহার নিয়ে কোনো মতে কষ্ট করে নিয়ে যেতে লাগলো। আর এদিকে আরাহার মা বাবা কসমেটিক দোকানে এসে আরাহা এবং ইহসানকে না দেখে বিচলিত হয়ে পড়লেন। ইতিমধ্যে ইহসান চলে এসছে হোটেলে থেকে মোবাইল নিয়ে। ইহসান এসে আরাহাকে না দেখতে পেয়ে পড়ল, আরাহা কোথায় মা? আরোহা কোথায় মানে? আরোহা তোর সাথে গিয়েছে না? আরাহা আমার সাথে যাবে কিভাবে? আরাহা তো এখানেই দাঁড়িয়েছিল, আর আমি হোটেলে গিয়েছিলাম ফোন আনতে। তোকে না বলে গিয়েছিলাম আরোহাকে দেখতে, তারপর তুই আমার কথা শুনলি না কেন? মা, বোঝার চেষ্টা করো, আমি আরাহাকে রেখে যেতে চাইনি, ওকে নিয়ে যেতে চেয়েছি, কিন্তু ও তো গেল না। বললো আমি এখানে দাঁড়াচ্ছি, মা বাবা এখনই চলে আসবে, শুধু শুধু যাব না। তাহলে মেয়েটা গেল কোথায়? মাথায় চিন্তার পাহাড় এসে ভর করলো তাদের মাথায়। এদিক ওদিক খোঁজাখুঁজি করেও পেল না আরাহাকে। এতে তারা বিচলিত হয়ে পড়ল। এমন সময় অপরিচিত একটা মেয়ের সাথে আরাহাকে দেখে কিছুটা অবাক হলেন তারা। মেয়েটা আরাহাকে ধরে ধরে নিয়ে আসছিল। আরাহাকে দেখে দ্রুত এগিয়ে গেলেন তারা। আরাহাকে এমন অবস্থা দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন আরাহার মা, কে তুমি? আর আরোহাকে এভাবে ধরে ধরে বা কেন নিয়ে এলে? কি হয়েছে আমার মেয়েটার? আন্টি, ও হয়তো অসুস্থ বোধ করছিল, তাই অজ্ঞান হয়ে গেছে হয়তো। আমি দেখে দ্রুত নিয়ে এলাম। যদিও জানতাম না ও ঠিকানা, তবুও খোঁজ নিয়ে ওকে পৌঁছে দেওয়ার জন্য এখানে এলাম। আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত আরাহাকে নিয়ে হোটেলে চলে গেলেন আরাহার মা বাবা। ইহসান যাওয়ায় পা বাড়ালো। এমন সময় কিছু একটা ভেবে আবার পিছন ফিরল। মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, কোথায় পেলেন আমার বোনকে? ওই তো ওখানে। ও তো দূর কীভাবে গেল? তা তো বলতে পারবো না, তবে আমি ওকে ওখানে অজ্ঞান অবস্থায় পেয়েছি, তাই নিয়ে এলাম এখানে। ধন্যবাদ আপনাকে আমার বোনকে নিয়ে আসার জন্য। আপনি ওকে যদি না নিয়ে আসতেন তাহলে হয়তো ওকে আর আমরা ফিরে পেতাম না। এভাবে বলবেন না, এটা আমার কর্তব্য মাত্র। আচ্ছা আসি তাহলে, এখন আমায় যেতে হবে। ইহসান আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল হোটেলে। আর মেয়েটিও চলে গেল তার মতো। চোখে বেশ অনেকক্ষণ যাবৎ পানি ছিটা দেওয়ার পর জ্ঞান ফিরল আরাহার। এখন হোটেলের রুমেই রয়েছে সে। পাশে বসেই আছে আরাহার মা বাবা আর ইহসান। আরাহার জ্ঞান ফিরতে দেখে তার যেন স্বস্তি ফিরে পেল। এতক্ষণে যেন তাদের বুকে কেউ পাথর দিয়ে রেখেছিল। এখন আরাহার জ্ঞান ফেরাতেই পাথরটা সরে গেল যেন। আরাহার মা বাবা আরাহাকে কোনো প্রশ্ন না করেই যে যার মতো রুমে চলে গেলেন, কারণ এখন আরাহাকে প্রশ্ন করা ঠিক হবে না ভেবে। তবে আরাহার রুমে রয়ে গেল ইহসান। কিছুক্ষণ চুপ থেকে আরাহাকে বলল, ঠিক আছিস এখন? সত্যি করে বলতো, কি হয়েছিল তখন যে ওভাবে জ্ঞান হারালি? আরাহা কিছু বলে না, চুপচাপ বসে আছে কোনো কথার উত্তর না দিয়ে। এতে ইহসান বেশ বিরক্ত হলো। এবার বেশ জোরেই বলল, আরে কি হয়েছে বলবি তো? আর যাই হোক, আরাহা কখনো তার ভাইয়ের সাথে মিথ্যে বলতে পারে না। এতক্ষণ চুপচাপ থাকলেও এখন আর চুপ থাকতে পারল না।
একে একে সব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিল ইহসানকে। সব শুনে ইহসান অবাক হয়ে গেল। এবার কিছুটা গম্ভীর্যতা নিয়েই বলল, তোকে পাকনামো করে ওখানে যেতে বলেছে কে বলতো? এক লাইন বেশি বুঝিস তুই। আর যদি তোর কিছু হয়ে যেত তখন কি হতো বলতে পারিস? আমাদের কথা একবারের জন্য ভাবলি না তুই? কেমন বোন তুই? সরি রে ভাইয়া। আর যদি কখনো আমি এমন দেখেছি তো আমি একদিন কি আর তুই 10 দিন। আমি যদি আর না দেখি। ওকে ভাইয়া, আমি আসি এখন, রেস্ট নে তুই। আচ্ছা। যাওয়ার আগে আরাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচের রুমে চলে গেল ইহসান। আর এদিকে আরাহা উঠে চলে গেল জানালার কাছে। আজ বাইরে ঘুটঘুটে অন্ধকার। অন্যদিন তো তাও বাহিরে আলো থাকে। হয়তো আজ অমাবস্যার রাত, তবে ফুরফুরে বাতাসে। কিন্তু আরাহা ভাবছে আজ বিকেলের ঘটনা। লোকটাকে বেশ চেনা চেনা লাগছিল আরাহার, কণ্ঠস্বরও বেশ চেনা মনে হলো। তখনও তো ভালোভাবে খেয়াল করেনি, তাই অত মাথা ঘামায়নি। কিন্তু এখন ঠান্ডা মাথায় ভেবে মনে হচ্ছে, আবার এটাও মনে হচ্ছে লোকটা বেশ কয়েকবার দেখেছে আরাহা, তবে মাস্ক পরে থাকায় চেহারা দেখা যায়নি ঠিক মতো। নানা চিন্তা ঘুরপাক করতে লাগলো আরাহার মাথায়, কিন্তু কোনোভাবেই কিছু মেলাতে পারছে না সে। মাথায় নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আরাহার। এসব নিয়ে আর মাথা ঘামাতে পারল না আরাহা। খুব মাথা ধরেছে তার। তাই কোনো কিছু না ভেবেই মায়ের কাছে গেল। মায়ের জোড়াজুড়িতে কোনো রকম খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে এলো। বিছানায় শুয়ে নানা ধরনের চিন্তা করতে লাগলো। মাথায় চিন্তার পাহাড় এসে ভিড় করছে আরাহার। বারবার একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে আরাহার মাথাতে। কে ছিল লোকটা? কলেজে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলো আরাহা। আগে যে ছেলেগুলো আরাহাকে দেখলেই নানাভাবে কথা বলার চেষ্টা করতো, নানাভাবে ডিস্টার্ব করতো, তারা এখন আরাহাকে দেখলেই ভয়ে সরে যাচ্ছে। চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত কারণেই। এটা দেখে আরাহা বেশ অবাক হলো, সেই সাথে বেশ মজাও পেল। তবে ব্যাপারটা খুব পাত্তা না দিয়ে মাথা থেকে ঝেড়ে ফেললো আর দাঁড়িয়ে থেকে নিজের ক্লাসের উদ্দেশ্যে অগ্রসর হলো। গত 2 দিন আগে আরাহা চলে এসেছিল কক্সবাজার থেকে। মেয়ের আর নিরাপত্তার কথা ভেবেই কক্সবাজারে 2 দিন থেকে দ্রুত পরিবার সহ চলে এলেন নিজ বাসায় আরাহার বাবা। ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হওয়ার সময় দেখতে পেল কলেজের একদম শেষ প্রান্তে আভান কয়েকটা ছেলের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। সাথে রয়েছে আভানের বন্ধু বান্ধবও। কিন্তু ওদের মাঝে যে ঠিক কী বিষয় নিয়ে কথা হচ্ছে তা দূর থেকে ঠিক মতো বুঝতে পারল না আরাহা। কিছু একটা ভেবে আরাহা সেদিকে যেতে লাগলো। যখন প্রায় কাছাকাছি তখন আরাহার দিকে চোখ পড়ল আভানের। আভানকে তাকাতে দেখে দ্রুতই চোখ সরিয়ে নিয়ে উল্টো দিকে যাওয়ার জন্য উদ্যত হলে আভান পেছন থেকে আরাহাকে ডাক দিল, এই হ্যালো, এই যে এইদিকে। আভানের কণ্ঠস্বর পেয়ে পেছন ফিরে তাকালো আরাহা। কথার উত্তরে বলল, জি। কি জন্য ডেকেছেন আমায়? কোনো সমস্যা? হাতে থাকা একটা ফাইল দেখিয়ে আরাহাকে বলল, এটা কি তোমার? হ্যাঁ, এটা তো আমারই। কিন্তু আপনার কাছে এলো কিভাবে? এটা পেলেন কিভাবে আপনি? আমি তো এটা ভুলে কক্সবাজারে ফেলে এসেছিলাম, অনেক খুঁজে পাইনি। তা তো আমি বলতে পারবো না, আমি এটা এখানেই পেলাম। আচ্ছা, মানলাম যে আপনি এইখানে এটা পেয়েছেন, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে এটা আমারই? কলেজের তো অনেকেই আছে। তোমাকে একদিন আমি এই সেম পাইলটা পড়ে আসতে দেখেছি। ও আচ্ছা, ধন্যবাদ। আভান আর কথা পারল না। আভান কথা বলছে না দেখে পাইলটা হাতে নিয়ে আরাহা সেই স্থান ত্যাগ করে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নিতে চলল নিজের রুমে আরাহা। ঠিক সন্ধ্যার দিকে আরিশার ফোন পেয়ে ঘুম ভাঙল আরাহার। কোনো মতে ফোনটা ধরে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো। কিরে, ঘুমিয়েছিলি নাকি? হুম। ও আচ্ছা, আজ কলেজে গিয়েছিলি? হ্যাঁ মুখপুরি, তুই যাসনি কেন আজকে? আজ মামার বাসায় গিয়েছিলাম, তাই যাওয়া হয়নি কলেজে। তুইও তো কলেজে যাসনি, 4 দিন হয়েছে। আরে এসব বাদ দে, কি হয়েছে জানিস? কি? আরে আমাদের কলেজে রিইউনিয়ন হবে রে। কলেজের যত প্রবীণ স্টুডেন্টরা ছিল তারা আসবে, আর নবীনরাও আসবে। অনেক মজা হবে রে। আমি তো যাবই, তুইও আসবি। ও আচ্ছা, দেখি কি করি। দেখি কি করি না। তুই আসবি মানে আসবি, দরকার পড়লে আন্টিকে ডাক বলবো। আচ্ছা, সে দেখা যাবে, কিন্তু কবে রিইউনিয়ন? আর 3 দিন পর। আচ্ছা শোন, এখন রাখি, এটা বলার জন্যই ফোন দিয়েছিলাম। বাই।
ও আচ্ছা, বাই। সুন্দর একটা নেভি ব্লু রঙের গ্রাউন্ড ফ্লোরে হালকা সাজে বেশ সুন্দর লাগছে আরাহাকে। সাজ বলতে শুধুই হালকা মেরুন রঙের লিপস্টিক, কাজল আর আইলাইনার দিয়েছে, আর কোমর অবধি চুলগুলো পুরো ছেড়ে দেওয়া। এতেই যেন পরীর মতো লাগছে আরাহাকে। কলিং বেলের শব্দে দৌড়ে মেন গেট খুলতে গেল আরাহা। খুলেই দেখতে পেল আরিশা দাঁড়িয়ে আছে। আরিশাকে কিন্তু কম সুন্দরী না। মেরুনের রঙের গাউন আর এক সাইডে বেনি করা চুলে বেশ ভালোই মানিয়েছে আরিশাকে। মাকে বলে দুই বান্ধবী একটা রিক্সা নিয়ে চলল কলেজের উদ্দেশ্যে। আজই সেই কাঙ্ক্ষিত দিন যেটা নিয়ে কথা হয়েছিল আরাহা আর আরিশার। অনেক জোরাজুরি করে আরাহা মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আজকে কলেজে রিউনিয়নে যাচ্ছে আরাহা আর আরিশা। বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে আরাহাদের কলেজটাকে। বাইরে থেকে অপূর্ব সুন্দর লাগছে, ভেতরটাও অনন্য। প্রতি বছর এমনভাবে সাজানো হয় কলেজটাকে। আরাহার আরিশা কলেজে প্রবেশ করলে তখনই আরাহার চোখ পড়ল কলেজের ঠিক এক কোনায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। সে আর কেউ নয়, সে আভান। পরনে তার ব্ল্যাক কালারের পাঞ্জাবি, ব্ল্যাক কালারের ঘড়ি, ব্ল্যাক কালারের সানগ্লাস। ঠিক একদম রাজপুতের মতো দেখাচ্ছে আভানকে। আরাহা তো পুরো হাঁ হয়ে তাকিয়েছিল। আরাহাকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আরিশাও ফিরে তাকালো সেদিকে। আরিশা আরাহার এমন কাণ্ড কারখানা দেখে একবার আরাহার দিকে একবার আভানের দিকে তাকাচ্ছে। আর চেপে রাখতে না পেরে শব্দ করে হেসে দিল আরিশা। আরিশার এমন বিদঘুটো হাসির শব্দ শুনে আরাহাদের দিকে ফিরে তাকালো আভার। আরাহা হতবম্বর ন্যায় দাঁড়িয়ে আছে। এবার আরিশার দিকে চোখ গরম করে তাকালো। আরাহার অগ্নি দৃষ্টি দেখে তাড়াতাড়ি মুখ চেপে ধরল আরিশা। আর ওদের এই কাণ্ড কারখানা দেখে দূর থেকে মুচকি হাসলো আভার। পরক্ষণেই আরাহার দিকে গভীর দৃষ্টিপাত করে বাঁকা হাসলো, যদি সে হাসি ওদের কারোর চোখে পড়েনি। আরাহার বেশিক্ষণ না দাঁড়িয়ে দ্রুত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পা বাড়ালো। আরাহা দেখে আরিশাও আরাহার পিছু পিছু গেল। চলমান অনুষ্ঠানের মাঝামাঝি সময় আরাহার আরিশা দুজন মিলে আইসক্রিম খাচ্ছিল। এমন সময় আরাহার গায়ে আইসক্রিম পড়ে যাওয়ায় আরিশাকে বসতে বলে একা একাই ওয়াশরুমে চলে গেল ড্রেস পরে যাওয়া আইসক্রিম ওয়াশ করতে। সব কিছু ঠিকঠাক করে যখন বাথরুম থেকে বের হয় অনুষ্ঠানে যাবে, তখনই হাতে টান অনুভব করল। কোনো কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার রুমের মাঝে কেউ জোরে টান দিল আরাহাকে। ভয়ে আরাহার চোখ মুখ খিচে বন্ধ করে নিল। অন্ধকারের জন্য সামনে থাকা ব্যক্তিটি চেহারা বুঝতে পারল না আরাহা। আরাহার অবস্থা বুঝতে পেরে ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে ঝুঁকে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, তোমায় অনেক সুন্দর লাগছে মাই কুইন। সত্যি বলছি, তোমায় আজ যখন দেখেছি তখন চোখ সরাতে পারছিলাম না। তুমি পরীর থেকে কোনো অংশে কম নাও। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই ভালোবেসে ফেলি তোমায়। এইসব শুনে আরাহা বেশ অবাক হলো। সেই সাথে অজানা এক ভয় আরাহাকে গ্রাস করে ফেললো। কাঁপা কাঁপা কণ্ঠেই আরাহা ব্যক্তিটির উদ্দেশ্যে বলল, কে আপনি? আর আমায় এখানে কেন নিয়ে এলেন? আরাহার কথা শুনে ব্যক্তিটির ভীষণ হাসি পেল, তাই জোরেই হেসে দিল। এতে আরাহা আরও ভয় পেল। ভয় যেন গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আরাহার এরূপ অবস্থা বুঝতে পেরে ব্যক্তিটি হাসি থামিয়ে বলল, তুমি ভয় পাচ্ছ বুঝি? হ্যাঁ। ডোন্ট ওয়ারি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আফটার অল তুমি আমার। কি? আমি আপনার কি হই? উঠবি। নির্বিকার চিত্তের সামনে থাকা লোকটি বলল কথাটি। মানেটা খুব সহজ, তুমি আমার হবু বউ। কথাটা বলেই আরাহার কাছে আরেকটু ঝুঁকে আসতে আরাহা ভয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। ভয়ে আরাহার হৃদস্পন্দন দ্রুত গতিতে বাড়তে লাগলো। বুঝতে পেরে এবার লোকটি একটু দূরে সরে দিয়ে বলল, আমি থাকতে মনে হয় তোমার অসুবিধা হচ্ছে। ওকে, আমি এখনের জন্য চলে যাচ্ছি, তবে কোনো এক সময় আবার আমাকে দেখতে হবে। সেই পর্যন্ত ওয়েট করো। এখন আসি কেমন? কথা বলেই হনহনিয়ে চলে গেল। আরাহা হাত ছেড়ে বাঁচল। এতক্ষণ যেন দম বের হয়ে যাচ্ছিল। দরজা খোলাই ছিল। দ্রুত রুম থেকে বের হয়ে এলো আরাহা। এসে কাউকেই দেখতে পেল না। এদিক সেদিক খুঁজলো, কিন্তু পেল না কাউকে। সিঁড়ি দিয়ে নামার সময় আরাহার চোখ পড়ল। সিঁড়ি দিয়েই ওপরে উঠছিল আভার। এমন সময় আরাহাকে এভাবে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখে আরাহাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, এভাবে নামছো যে? পড়ে যাবা তো। আরাহার নামছিল এবং খেয়ালে হঠাৎ করে কারো কণ্ঠস্বর পেয়ে চমকে উঠল। সামনে তাকিয়ে দেখলেও আভান সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আভানকে দেখে কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলল আরাহা। আরাহাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আভান আবার আরাহার উদ্দেশ্যে বলল,
আরে কিছু জিজ্ঞেস করেছি, কিছু বলছো না কেন? আভানকে তখনের ঘটনা বলবে কিনা এ নিয়ে দ্বিধায় পড়ে গেল আরাহা। আদতেও আভান তার কথা বিশ্বাস করবে কিনা সে নিয়ে চিন্তায় পড়ল আরাহা। কিছুক্ষণ চুপ থেকে এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে অবশেষে বলেই ফেলল তখনের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত। আরাহা যখন বলছিল তখন আভান খুব মনোযোগ সহকারে শুনছিল আরাহার বলা প্রতিটা ঘটনা। সব শুনে আভান বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।